মাধবদা না, আই এবার বৌদ্ধবাড়ির নকল স্বামী সাজে আর আমি বেশি দিন এখানে থাকতে পারবো না মাধবদা। কিন্তু তুমি চলে গেলে আমার বৌদিমণি কি আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে ও রাজা বাবু। সে কি মাধবদা? তোমার ভয়ে মহেশ মল্লিক তার থাবা গুটিয়ে বসে আছে। তুমি চলে গেলেই শয়তানটা আবার হয়তো সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে, বৌদিমণির উপর অমানুষের অত্যাচার। না না মাধবদা না, এ আমি সহ্য করতে পারছি না গো রাজা বাবু। নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করা সেই ছোট বাবুকে ওই নরপিশাচটা রাতে নির্মম ভাবে মার খেতে দেখেও কোনো প্রতিবাদ করতে পারিনি। পাছে শয়তানটা আমাকেই মেরে ফেলে। মাধবদা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেই অসহায় হাবাগোবা ছেলেটার কাতর আর্তনাদ শুনে গেছি। আর মনে মনে শুধু ঈশ্বরকে ডেকে ডেকে বলেছি, ও গো ঠাকুর, এই মহাপাপীটার সাজা দিতে কবে তুমি উদয় হবে দয়াময়, কবে কবে? মাধবদা তোমার আমার কাতর প্রার্থনা ঈশ্বর শুনেছে গো রাজা বাবু। আর সেই জন্যই তো তোমাকে এই বাড়ির শাসনকর্তা করি এই বাড়িতে পাঠিয়েছেন। মাধবদা তুমি কিন্তু ভুল করছো। তুমি যে আমাদের কাছে দেবদূত গো রাজা বাবু, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আপাতত বাড়ি ছেড়ে চলে যেও না। তাহলে মহেশ মল্লিক হয়তো আমার বৌদিমণিকে একেবারে এই রাজা কোন ননির পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আশীর্বাদ করো মাধবদা, আমি যেন শয়তানের রক্তে রক্ত স্নাত হয়ে ওই শয়তানের পাশ বিলায় প্রবেশ করে তাদের সব কিছু দুপুরে লুচড়ে একবারে শেষ করে দিই। কেন রাজা, আমার প্রতি তোমার এত দয়া কেন? দয়া নয় মেম সাহেব, দয়া নয়, আপনাকে আমি। রাজা এ তো কি করছিস রাজা? তোর মনে রাখলে গোপন রহস্যটাকে তুই এইভাবে ফাঁস করে দিতে চাইছিস? মেম সাহেব যদি জানতে পারে যে তার গোপন স্বামীর অভিনয় করতে করতে তুই মেম সাহেবকে একটু একটু করে ভালোবেসে ফেলেছিস। রাজা কি আবার মনের সব গোপন কথা জেনে ফেলেছে? ওকে জানতে পেরে গেছে যে আমার স্বামীর চেয়ে আজ আমার ওকে আপন বলে মনে হয়। মেম সাহেব, হ্যাঁ বলো রাজা বলো। আমি বলছিলাম কি, আমার বোধহয় আর এখানে থাকা খুব ভালো ঠেকাবে না মেম সাহেব। কেন? আর তুমি এইসব কথা বলছো কেন? না মানে আমি একজন গুন্ডা মস্তান, সমাজ বিরোধী, সমাজের সবচেয়ে নোংরা অবস্থানে আমার জন্ম। আর তাই আমার ছোঁয়া লাগে যদি তোমার মন দেহ সমস্ত কিছু অপবৃত্ত হয়ে যায় ম্যাডাম, তাহলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না ম্যাডাম, নিজেকেও ক্ষমা করতে পারবো না। রাজা মেম সাহেব নয় রাজা, বলো বন্ধু। নদী পাহাড় সাথী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাথী রেখে আজ থেকে তোমারই হলাম। কি ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম। কি ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম।
করে বলছি স্যার, ওই লোকটা আপনার ভাই গোবরাম নয়। ও শালা অবিকল গোবরামের মতো দেখতে, আমার পরম শত্রু রাজা মস্তান। রাজা মস্তান? হ্যাঁ স্যার, ওই আপনার ভাই গোবরাম আমাদের বস্তিতে আমার ওই পালিতা বোন ঝুমরি, মানে ওই রাজার প্রেমিক, ওই তার কাছে লুকিয়ে আছে। বলিস কি? আমরাও দেখে রাজা ভাই ভুল করেছিলাম স্যার, ভেবেছিলাম ওই পুলিশের মারে রাজা এমন হাবাগোবা হয়ে গেছে, কিন্তু এখানে এসে আপনার ওই ভাইয়ের নকল সাজে ওই রাজাকে দেখে আমার সব ভুল ভেঙে গেছে। আমারও ভুল ভেঙে গেছে। সেদিন ওই নকল গোবরাম আমার উপর চাবুক তুলেছে, তাই তো আমি ভাবছি দুর্গায় বাড়িতে আসার কয়েক দিনের মধ্যে গোবরাম কি এমন অদৃশ্য শক্তি অর্জন করলো যে আমার হাত থেকে গোবরাম চাবুক কেড়ে নেয়। তবে এবার আমিও পাশা খেলবো, এক নতুন পাশা খেলা। কি করবেন স্যার? দেখো কি হয়। তুই কি যেন নাম বললি? ওই ঝুমরি, তোর পালি দেবো রাজাকে ভালোবাস। হ্যাঁ স্যার, হ্যাঁ। এনে 10,000 টাকা, কাল ভাইটাকে ওখানে খতম করে ওই ঝুমরিকে আমার 7 নাম্বার গোডাউনে নিয়ে আসবে, আর ওখানে তাকে নিয়ে আমি ওই মহিষাসুর মর্দিনী নাটকের দেশ রিহার্সাল করবো। হ্যালো পুলিশ স্টেশন, আমি মহেশ মল্লিক বলছি। কি করছিস রাজা? যে যে ঝুমরি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে ভুলে কিনা তুই মেম সাহেবের সাথে আপন করবার কথা ভাবছিস? অপরাধ নিও না ঠাকুর, শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে আমার ওই আসল স্বামীকে ভুলে আমি নকল স্বামীর হাত ধরতে আমি বাধ্য হয়েছি। আমার স্বামী ফিরে এলে আমি রাজাকে। মেম সাহেব, আমি আপনি ক্ষমা করবেন, কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও বিবেক যে আমায় ওই হাত ছানি দিয়ে ডাকছে ম্যাডাম, তাই সেই বিবেকের টানে আমি আবার আমার সেই পুরনো জায়গায় ফিরে চললাম ম্যাডাম। আমি আবার সেই পুরনো জায়গায় ফিরে চললাম। আমাকে এই বিপদের মাঝে একা ফেলে তুমি পালিয়ে যাবে রাজা? পালিয়ে নয় মেম সাহেব, পালিয়ে নয়, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমি হারিয়ে যাই? ঈশ্বরের প্রতি আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন ম্যাডাম, দেখবেন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। এই ভগবান যা পারেনি মহেশ মল্লিক তাই করে দেখায়, বুঝলে ভাই নকল গোবরাম। কি মনে করলে দাদা? আচল চাঁদ ডুবেছে, ফুল ঝরেছে, কদম তোলায় কে? আর তোর কপালে শনি নাচছে, এবার তোকে বাঁচাবে কে? চাঁদ ডুবেছে, ফুল দিছে, কদম তোলাইল
আমার একটা মস্ত হারামজাদা, একটা বোকা মরিস। তবে রে হারামজাদা, রাজা মস্তান। দিগন্তদা তুমি? আসুন ইন্সপেক্টর, বলেছিলাম না আপনার এই খুঁজে ফেরা আসামি ওই রাজা মস্তান আমার ভাইয়ের ছদ্মবেশে শুধুমাত্র এখানে লুকিয়ে থাকেনি, আমার এই ভাইয়ের বউটাকে রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। গোবারাম না রাজা, স্যার আমাকে তদন্ত করতে দিন। বউ এলা এলা তখন থেকে আমায় সবাই লাজা লাজা বলছি কেন গো? আমি লাজা হলে তুমি তো আমার রানী গো বউ, তাই না বউ? হ্যাঁ তো, আমি তোমার রানী আর তুমি আমার রাজা। চলো আমরা না, হ্যাঁ চলো চলো, তুমি আমার ঘরে চলো। সেদিন আমায় ধোকা দিল, আজ কিন্তু তোমরা আমায় কেউ ধোকা দিতে পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর মতো দেখতে ও রাজা মস্তান। হ্যাঁ ও রাজা, আমি স্বীকার করছি ওকে আমি আমার নকল স্বামী সাজি আমি এই ঘরে থাকতে বাধ্য করেছি। কিন্তু কেন জানেন? কেন আমার ওই হাবা গোবা ভাইটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে একটা বলিষ্ঠ পুরুষকে দিয়ে দেহের ক্ষুধা মেটাতে। মেম সাহেবের সম্পর্কে আর একটা বাজে কথা বললে আরেক পা বাড়ালেই আমি তো গুলি চালাবো। এবার দেখো কি হয়। সব কাঁদবেন না, এই দুনিয়া আপনার চোখে চলে দাম দেবে না। তাই বলছি ম্যাডাম, চোখের জলটা মুছে ফেলে ওই চোখে আগুন জ্বালান ম্যাডাম, আগুন জ্বালান। আমি চলে যাচ্ছি না স্যার। এই গোটা দিন ম্যাডাম আপনার ওই নকল স্বামীর পরিচয়ে আপনার পাশে থাকতে থাকতে যদি অজান্তে কোনো ভুল করে থাকি ম্যাডাম, তার জন্য আমায় তুমি ক্ষমা করবেন ম্যাডাম, আমায় আপনি ক্ষমা করবেন। রাজা, কিন্তু আমার এবার কি হবে রাজা? আমার এই অসহায় সুযোগ নেই, এরা যদি আমার বড় ক্ষতি করে দেয়। দুনিয়ার কোন জেল নেই যে রাজা মস্তানকে বেঁচে দিন আটকে রাখতে পারবে। আমার বললে তোর জন্য আমার মেম সাহেবের দু চোখ দিয়ে আগুন জ্বরেছে, তোর জন্য আমার মেম সাহেবের যে চোখ দিয়ে যত বড় অস্ত্র জ্বলবে ঠিক তত গুণ রক্ত তোর কোন থেকে কথাটা মনে রাখিস মহেশ বললেন। চলুন স্যার, কোথায় নিয়ে যাবেন আপনি আমায়? চলুন। দিগন্তদা, তোমরা সবাই এইভাবে চলে যেও না, তুমি অন্তত আমার জন্য কিছু করো দিগন্তদা। আমি আইনের সেবক ম্যাডাম, তা শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে কারো জন্য কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। দিগন্তদা, তবে একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে আপনাকে কথা দিতে পারি, আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। সরি, গুড বাই। চলো। দিগন্তদা,
ইন্সপেক্টর, তুমি তার কাছে পৌঁছানোর আগে সে দুনিয়া থেকে হাবিস হয়ে যাবে। না, আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। শুধু তোমার স্বামী নয় দুর্গা, আমার কথা মতো না চললে আজই হবে তোমার জীবনের শেষ দিন। এইটা হচ্ছে তোমার বেঁচে থাকার অধিকার, এতে একটা সই করে দাও। ওই সম্পত্তি আমার নামে থাকলো, ওই সম্পত্তির আসল মালিক হচ্ছে আমার স্বামী, আর আমার স্বামী ফিরে আসা না পর্যন্ত আমি কোনো দলিলে সই করব না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর অপেক্ষা করে আছি, কিন্তু আর অপেক্ষা করতে আমি রাজি নই। হয় সম্পত্তি লিখে দিবি, নয়তো জীবন দিবি। বল বল কোনটা দিবি শয়তানি, বল। একটা আঘাত করলে তোমাকে আমি সম্পত্তির জন্য আমি আমার বাবাকে পর্যন্ত পুড়িয়ে মেরেছি, আর এই সম্পত্তির জন্য আজ এই ঘরে আবার তোকে পুড়িয়ে মারবো। আমি পারবো না, আমি কিছুতে সই করবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ? ওই রাজা মস্তান পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। সে কি? ওই রাজা মস্তান আপনার উপর টার্গেট করতে পারে বলে বড়বাবু আপনাকে এই থানায় গিয়ে শেল্টার নিতে বলেছেন। আরে এই জন্যই শালা ওই পশ্চিম বাংলার পুলিশ পাবলিকের হাতে এত মার খায়। শালা একটা ছিটকে মস্তানকে এরা কায়দা করতে পারে না। কিন্তু ওই রাজা মস্তানের ব্যবস্থা এবার আমি করব। আপনি কি তাহলে থানায় যাচ্ছেন স্যার? না, আমি ওই রাজাকে খুঁজে বের করতে যাব। ওই শালাকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আর তোমাকে একটা বিশেষ কাজের ভার দিয়ে গেলাম। যেভাবেই হোক ওই শালি শয়তানিকে দিয়ে এই দলিলে সই করাবে, আর সই না করতে চাইলে ওই চাবুক দিয়ে ওর গায়ের জ্যান্ত চামড়া তুমি তুলে নেবে। এই নাও চাবুক আর দলিল। বাবা, 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 আপনি কথা বলুন বাবা, আপনি চোখ মেলে তাকান। কি অসহ্য যন্ত্রণা। বাবা, বাবা, আপনার জ্ঞান ফিরেছে বাবা, আপনি ঠিক আছেন তো? এই ছুকরি, ওর কথা বাদ দিয়ে আগে এই দলিলে সই কর। এটা আমার সবার ঘর। আমি বলবো, তবু কখনো ওই দলিলে আমি সই করবো না। তবে মোর হারামজাদি, তুমি মা এমন একটা দানবের হাতে লাঞ্ছনা সহ্য করছো। তুমি তো নারী, তুমি তো দেবী, তুমি তো মা, তুমি তো আত্মা শক্তি, মা মায়ার শক্তি স্বরূপিণী, দানব দলনে মা শক্তি। তুমি যাবো মা, তুমি যাবো তোমার এই সংহার মূর্তি ধরে। তুমি জেগে ওঠো মা, তুমি জেগে ওঠো। কি ভেবেছিস শয়তান তোরা? নারী মাত্র ভীরু দুর্বল কাপুরুষ, তাই না রে? নারে বসে না,
যে নারী মমতাময়ী হয়ে মায়ের মতন সে পশুর নিধন করতে পারে। বাবা, আমারই ঘরে তুমি কোথা থেকে এলে? আপনার ঘর মানে? হ্যাঁ, আমি তো এ বাড়ির কর্তা আশুতোষ মল্লিক। আশুতোষ মল্লিক? তার মানে আপনি আমার কর্তা বাবু? হায় ঈশ্বর, আপনি এখনো বেঁচে আছেন? আরে হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। আরে তুই আমাদের মাধব না? হ্যাঁ কর্তা বাবু, হ্যাঁ, এই দিনটা দেখার অপেক্ষায় আজও বেঁচে আছি কর্তা বাবু। ঈশ্বর বড়ই করুণাময় কর্তা বাবু। তাই তো আপনাকে আবার এই সংসারে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আপনি বিস্মৃতির অন্ধকারে আমি বোধহয় অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আমার সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। আমার দুই সন্তান মহেশ আর গোবরাম, আমার বড় ছেলে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করবার জন্য এই গোটটাই আমাকে দরজা বন্ধ করে চারদিকে আগুন ধরিয়ে দেয়। আমি সহ্য যন্ত্রণায় আর্তনাদ করতে আমি যেন জ্ঞান হারিয়ে ফেললাম। আর আপনি মারা গেছেন ভেবে বড় বাবু আপনার দেহটা কি বস্তায় ভরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তারপর কোথায় কিভাবে কেমন করে যে বেঁচে উঠলাম তা বোধহয় ঈশ্বরই জানেন। কিন্তু তুমি কে মা? তুমি কে? আমি আপনার ছোট ছেলে অভাগিনী স্ত্রী বাবা। আমার গোবরমের স্ত্রী। হ্যাঁ, আমার সেই ছোট্ট গোবর ছেলেটা আজ এত বড় হয়ে গেছে যে গোবরম তোমাকে বিয়ে করে বউ হিসাবে নিয়ে এসেছে। এই মতো আমার গোবরম কই? গোবরম ওই বড় বাবুর অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ছোট বাবু এবারে যে পালিয়ে গেছে। এই কথাটা শোনার জন্য তুমি আমাকে আজও বাঁচিয়ে রেখেছো ঠাকুর। অভিরামের মতো গোবরম আমার জীবন থেকে হারিয়ে গেল। অভিরাম আবার কি করতে বাবু? আমার আর এক অবাকা সন্তান অবিকল গোবরমের মতো দেখতে আমার আর এক যমজ সন্তান। হ্যাঁ, ওর যখন 5 বছর বয়স তখন আমার এই ছোট্ট অবিরাম প্রতিদিন নিয়ম করে স্কুলে যেত। একদিন বাড়ি ফেরার পথে ও স্কুল থেকে পিছছিল একদল যাযাবর থেকে চুরি করে নিয়ে পলা। আর ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়ার এক সন্তান অভিরাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিগন্তদা, তুমি অনেকক্ষণ আগে এসেছি দুর্গা, এবং এসে এই ফ্যামিলির এমন মর্মান্তিক কাহিনীগুলো শুনে আমি তাজ্জব বনে গেছি। ওই মহেশ মল্লিক যে একটা এত বড় ক্রিমিনাল আমি ভাবতেই পারিনি। ওসব কথা এখন থাক দিগন্তদা, কিন্তু রাজা কোথায়? দিগন্তদা, রাজা নাকি পুলিশের কবল থেকে পালিয়ে গেছে। এই ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া তো সোজা নয় দুর্গা। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। বাবু কি বললে তুমি রাজাকে? হ্যাঁ দুর্গা, জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে, কিন্তু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। তাই তো এই মহেশ মল্লিকের মোকাবিলায় আমি রাজাকে এগিয়ে দিলাম। রাজাকে ওই রাজাই যদি আমার অভিনব হয় তাহলে তাকে এভাবে নষ্ট হতে দেবেন না।
আমার কাছে ফিরিয়ে দিন, আপনি আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনার হাত জোড় করে অনুরোধ করছি ইন্সপেক্টর। ছি ছি, এ কি করছেন কাকা বাবু? কাকা বাবু, আপনি মানে তুমি আমাকে সেদিন এসে ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকা বাবু? দিগন্ত? তারপরে আমার এই সেই বাল্যবন্ধু লেফটেন্যান্ট কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে। হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ। বাবা বাবা কার্গিল যুদ্ধে শহীদ হন, আর সেই দুঃখে মাও মারা যান। আর আমি মামা বাড়িতে থেকে কোনো রকমের মানুষ হয়েছি। দারোগা বাবু, আপনি তো তাহলে আমাদের নিজেদের লোক। আপনি আপনি আমাদের বাঁচান দারোগা বাবু। আমার ফ্যামিলির ভালো মন্দের দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিলাম দিগন্ত। আমি আপনাকে কথা দিলাম কাকা বাবু, ওই মহেশ মল্লিকের সমস্ত কুকীর্তির সাজা আমি তাকে দেবই দেব। তার আগে চলো দিগন্ত দা, আমরা সবাই ছুটে যাই আমার স্বামী রাজার সন্ধানে।